সড়ক যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করছে সরকার। পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক বললেন প্রধানমন্ত্রী। সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 সেনা ও 31 রোহিঙ্গার অনুপ্রবেশ। টেকনাফ সীমান্তে মর্টার শেলের বিকট শব্দ। এবং দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত 5, আহত 25 জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অনেক ঝড় উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়ায় প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশ কখনো মাথা নত করবে না, আত্মবিশ্বাস ও মর্যাদা নিয়েই এগিয়ে যাবে। আমার কাছে নকশা দিল, আমার আইডিয়া ছিল যে একই সাথে রেল লাইন এবং সড়ক, দোতলা সেতু করব। খুবই কঠিন কাজ এই নদীতে এই সেতু করা, কারণ একই সাথে যদি সব গাড়ি এবং রেলগাড়ি, মানুষ সহ, মালামাল সহ একসাথে যদি দাঁড়ায়, তাহলে সেই ওজনটা নিতে পারবে এই ধরনের সেতু, যা ভূমিকম্প অথবা কোনো রকম যদি জাহাজ ধাক্কা লাগে বা কোনো রকম কিছু হয়, সেটার থেকে যেন শক্তভাবে গড়ে ওঠে। এটা একটা কঠিন কাজ, কিন্তু করলে তো যেটা কঠিন আর সেটাই তো করতে হবে, সহজটা কেন করব? এবার প্রবলদ্বীপ সেন্ট মার্টিনে মিয়ানমারের 2 বিজিপি ও 31 রোহিঙ্গা বহনকারী একটি নৌকা অনুপ্রবেশ করেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে টিকতে না পেরে তারা এপারে ঢুকে পড়েছেন। এদিকে টেকনাফ সীমান্তে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দ পাওয়া গেছে। ভোরে 33 জন যাত্রী বোঝাই একটি ট্রলার সেন্ট মার্টিন দ্বীপের উত্তর গোলার্চরে ভিড়ে। এতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড পুলিশের 2 সশস্ত্র সদস্য ও 31 জন রোহিঙ্গা রয়েছেন। স্থানীয়রা জানায়, রোহিঙ্গা বহনকারী নৌকাটি মংডু শহর হতে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে সিটওয়ে শহরে যাত্রা করে। মাঝপথে নৌকাটি ঝড়ের কবলে পড়ে সেন্ট মার্টিনে ভিড়ে পরে। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে রোহিঙ্গাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। মিয়ানমারের 2 সদস্যকে বিজিবি ও কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে বাস চালক সহ নিহত হয়েছেন 5 জন, আহত হয়েছেন 25 জন। ভোর 6টার দিকে দিনাজপুর ঢাকা মহাসড়কের সদর উপজেলার চক্রামপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাসের সুপারভাইজার সহ 3 জন মারা যান। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কমছে সবকটি নদ নদীর পানি, তবে দুর্ভোগ কমছে না বানভাসীদের। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। বানের পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গাইবান্ধায় 31 ইউনিয়ন এখনও পানির নিচে। সিরাজগঞ্জে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। তৃতীয় দফার বন্যায় দিশেহারা সিলেটের বানভাসীরা, তবে বৃষ্টি ও পাহাড়ির ঢল কমে আসায় ফিরেছে স্বস্তি। পানি কমলেও এখনো স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। হাঁটু সমান পানিতে তলিয়েছে রাস্তাঘাট। সুরমার পানি কমে আসায় নগরীর উপশহর 13 রতন, যতুরপুর সহ বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। স্বাভাবিক হচ্ছে সড়ক যোগাযোগ। সুনামগঞ্জে সুরমা, জাদুকাটা, বোলাই ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের। বিশুদ্ধ পানি, শিশু ও গোখাদ্যের সংকটে পড়েছেন তারা। বিশুদ্ধ পানি নাই, এরা এই খালে বিলের পানি এভাবে সিদ্ধ করে বা যেভাবে পাচ্ছে খাচ্ছে। জি, বাসা বাড়িতে পানি আছে, পানি তো অনেক পানি, হাঁটুর উপরে সব ওই বাড়িঘর সারা। টাকা পয়সাও নাগে যে বাচ্চারা রান্না খাওয়া খাদ্য আন্না খাওয়াইমু, এমনকি চলাটা অনেকই কষ্ট।
গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানিতে প্লাবিত গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার ৩১টি ইউনিয়ন। আমাদের এলাকা আর 2 দিন যদি পানি বাড়ে ঘর দরজার কিচ্ছু বা নাই। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে। ব্রহ্মপুত্র নদের চিলমারি, নুনখাওয়া ও পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী 2 শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। বাড়ি ঘর ছেড়ে অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে। আমাদের বাড়ি খাওয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহররক্ষা বাঁধের হার্ট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা ও জামালপুরে যমুনায় বিলীন হচ্ছে শতাধিক ঘরবাড়ি। নদী চলে গেছে, গাছ গাছান তো কিছু সরা হারিয়ে হইতেছি না, চরম ভাবে ভাঙ্গে আসতেছে। মানুষ ঘর দুয়ার টেনে সময় পাইতেছে না। মানুষ কোথায় যাবে? মানুষ তো যাওয়ার জায়গায় পাইতেছে না। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। 2-1 দিন ধরে বৃষ্টির প্রবণতা একটু কম, তবে আসছে সপ্তাহে তা আবার বাড়তে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন নদ নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি ঘটারও শঙ্কা রয়েছে। শনিবার সারা দেশে যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টির ধারাটা অব্যাহত থাকতে পারে। তবে শনিবারের পরে বিশেষ করে দক্ষিণাঞ্চল, আমাদের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মধ্যাঞ্চল, ঢাকা বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা কমে আসতে পারে। তো বৃষ্টিপাতের যে ধারা আমাদের খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে হচ্ছে, সেই ধারাটা হয়তো অব্যাহত থাকতে পারে আগামী কিছুদিন। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 4 মাস বর্ষাকালে তেমন একটা সাইক্লোন হয় না। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। নানা সমস্যায় জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, অকেজো পড়ে আছে যন্ত্রপাতি, সেবা বঞ্চিত রোগীরা। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আমন্ত্রণ আবারও দেখছিলেন 21 দেশের সংবাদ। নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই বোন নিখোঁজের 12 ঘন্টা পর একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সকালে দক্ষিণ চর ভাসানিয়া বেড়িবাঁধের পাশ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবদীর মেঘনা ঘাট থেকে পরিবারের সদস্যরা টিডির চরে বেড়াতে যাচ্ছিলেন। সে সময় নৌকা ডুবে ভাই বোন আবদুল্লাহ ও জান্নাতুল নিখোঁজ হয়। অন্য 6 জন পারে উঠতে সক্ষম হয়। সৌদি আরবের রিয়াদের মুসা সানায়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত 4 বাংলাদেশির মধ্যে 3 জনেরই বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন উপজেলার তেজদন্দি গ্রামের ফারুক হোসেন, শিকারপুর গ্রামের এনামুল হোসেন ও দীঘা স্কুলপাড়া গ্রামের সুকবর রহমান। তাদের মৃত্যুর খবরে স্তব্ধ পরিবারের সদস্যরা। তারা জানায়, পরিবারে সচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে পাড়ি জমান সৌদি আরবে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। দক্ষ জনবল সংকট আর ল্যাবের যন্ত্রপাতি, অকেজো সহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। এছাড়া বেশি টাকায় প্রাইভেট মেডিকেলে পরীক্ষা করাতে হচ্ছে দরিদ্র মানুষের। বরিশাল থেকে সুখেন্দু ইদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না সামান। দাঁড়াইছে ফ্যানের বাতাসে আমারে বের করে দিয়েছে ওইখান দিয়া। ওই যে এন্ট্রি করে সে গেছে, তা আমি এই রোদে বাচ্চা নিয়ে ঘুরছি, বাচ্চা পায়খানা করছে। অসুস্থ রোগীকে সুস্থ করতে হাসপাতালে এসে নানান বিড়ম্বনায় পড়েছেন এই মা। দীর্ঘ লাইনে থেকে বিপর্যস্ত তিনি জানালেন অসহায়ত্বের কথা। আমার আইসা ধুমকিতে চাস পুলিশটাই, আর বাপেরে যাইও কা ফিটার চাইছে ঢুকাইতে, আমি করব কি? এন্ডে যা সরকার কই আমারে বাইর করে দিয়েছে। এরকম অনেকেই দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা
অপেক্ষা করেন চিকিৎসার জন্য। অবশেষে ডাক্তারের দেখা মিললেও পরীক্ষা নিরীক্ষার জন্য আবার দৌড়াতে হয় বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে গুনতে হয় বেশি টাকা। যে চোখটার পরীক্ষা দিচ্ছে সেইটার মেশিন নষ্ট। হাসপাতালে যে স্ট্যান্ডে আমার বলছে ভেন্টিলেশনগুলো দিয়ে টেস্ট করেছে। এন্ডোস্কোপি আজকে সকালে যাইয়া আমি মেডিনোভা থেকে করাই আছি। মেডিকেলে হলে হ্যাঁ অবশ্যই আমি উপকৃত হইতাম বা আমি কম খরচে করতে পারতাম। সদরের সামনে যে লোক থাকে না, তারা এই জায়গায় নিয়ে যাইয়া এবারে রিপোর্টটা আমার করাই দিচ্ছে। আর নিজেদের অপারগতার কথা জানালেন প্যাথোলজি বিভাগের কর্মকর্তা। 4000 ভাগে ভাগে এভাবে টেস্ট করতে গেলে ব্লাড, ইউরিন, স্টুল, হ্যাঁ, তাতে আমাদের এই জনবল দিয়া মানে খুবই কষ্ট হয়। এটা মেডিসিন সাপ্লাই পাইলে বাচ্চাদের যে থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা যে রোগে ভুগতেছে, এগুলার চিকিৎসায় অনেক সহযোগিতা হবে। তবে সব ধরনের সমস্যা সমাধান হবে এমনটাই আশ্বাস হাসপাতালের পরিচালকের। এমআরআই মেশিন পেলে আমরা আরও সেবা দিতে পারবো। তো আর জনবলের ব্যাপারে আসলে আমাদের জনবল তো 500 শয্যার এগেনস্টে, তো সেই ক্ষেত্রে জনবলের ঘাটতি প্রচুর। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার হবে। সকল সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ রোগীদের সেবার মান আরও বাড়ানোর দাবি বরিশালবাসীর। রত্না সামান, 21 টেলিভিশন। বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম থেকে বেলজিয়ামে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বসতবাড়ি। বাড়িগুলোর কাঠামো, দেয়াল, দরজা, জানালা, এমনকি ছাদও কাঠের। এর মধ্যে 120টি বাড়ি রপ্তানির কার্যাদেশ পাওয়া গেছে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের সহায়তায় রত্না জামানের আরও একটি রিপোর্ট। বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত করবি গ্রামের এই কারখানায় কাঠের বাড়ি তৈরি করতে ফুসরত নেই শ্রমিকদের। কেউ তৈরি করছেন ঘরের দরজা জানালা, কেউ তৈরি করছেন ফ্রেম। চলতি বছরের প্রথম দিকে বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার রপ্তানির জন্য 120টি বসতবাড়ির অর্ডার পান। এরপর থেকে পরিবেশ বান্ধব বসতবাড়ির তৈরির উদ্যোগ নেয়। স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ দিয়ে এসব ঘর তৈরি হচ্ছে। কাঠের এসব ঘর তৈরিতে 200 শ্রমিক কাজ করছে। প্রতি সপ্তাহে তৈরি হচ্ছে একটি ঘর। প্রতিটি বসতবাড়ি 11 মিটার দৈর্ঘ্য ও 3.75 মিটার প্রস্থ। থাকছে শয়নকক্ষ, অতিথি কক্ষ, ডাইনিং ও বাথরুম। প্রথমবারের মতো নিজ দেশের কাঠের তৈরি পরিবেশ বান্ধব পণ্য ইউরোপের বাজারে রপ্তানিতে সম্পৃক্ত থাকতে পেরে খুশি শ্রমিকরা। বিদেশিরা যে থাকবে ঘরে কাঠ দিয়ে তৈরি করছে, যে আর্ট দিছে এইভাবে তৈরি করছে, যে এইভাবে তৈরি করা যায় আমরা ভাবতে পারিনি। আগে এটা কখনো তৈরি করেনি, প্রথমে তৈরি করতেছি। এই নতুনভাবে নতুন কিছু তৈরি করতেছি, এটা অনেক ভালো লাগছে। এই ঘরগুলো করতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। সরকারি প্রণোদনা পেলে রপ্তানি বাড়ানো সম্ভব বলছেন এই উদ্যোক্তা। এটা আমাদেরকে আগামী 2 বছরের ভিতরে সরবরাহ করতে হবে এবং আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করব সব দেশি কাঠ, মেহগনি। 200 বাংলাদেশি শ্রমিক ছোট্ট একটা গ্রামের কারখানায় কাজ করা, এটা একটা বড় বিষয়। এর আগে 20,000 কাঠের তৈরি বেবি ব্যালেন্স বাইক রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি। রত্না সামান, 21 টেলিভিশন। মৌলভীবাজার সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলা শহরে হয়ে গেল 16তম বইমেলা ও বাংলাদেশ ভারত মৈত্রী কবিতা উৎসব 2024। কৈলাসহর ভগনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কৈলাসহরের SDM প্রদীপ সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তবারক হোসেন সহ কর্মকর্তারা। অনুষ্ঠানে অংশ নেন 2 বাংলার কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিকর্মীরা। এবার চট্টগ্রাম সংবাদ। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 18 সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে নেতাদের সব প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যকরী
কমিটির সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তিনি বলেন, তৃণমূলের নেতৃত্ব ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোনো নেতা ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মেধা অর্জন ও বিকাশের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রামের চন্দনাইশী উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু না থাকলেও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন, এখন স্মার্ট বাংলাদেশ গড়তে যাচ্ছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এর সাথে শেষ করছি ২১ দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সড়ক যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করছে সরকার, পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতার প্রতীক বললেন প্রধানমন্ত্রী। সেন্ট মার্টিনে মিয়ানমারের ২ সেনা ও ৩১ রোহিঙ্গার অনুপ্রবেশ, টেকনাফ সীমান্তে মর্টার শেলের বিকট শব্দ। এবং দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫ জন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।